নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার ১৩তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বিখ্যাত শিশু সাহিত্যিক গৌরী দের লেখা গল্প জম্বি এই চ্যানেলে পড়ে শোনাব। গৌরী দের এর আগেও অনেক গল্প এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করি আপনাদের গল্পগুলি ভালো লাগবে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প জম্বি। কলকাতার নাম করা মশলা কোম্পানির মালিক বিজয় গোস্বামীর দুই ছেলে, বড় বিলাস, ছোট জয়। বিলাস যেমন ঠান্ডা বুদ্ধিমান, জয় তেমনই দুরন্ত আর জেদি। বিজয় গোস্বামী ভাবলেন দায়িত্ব পেলে হয়তো জয় বদলে যাবে, তাই কিছু টাকা দিয়ে তাকে ব্যবসার কাজে আফ্রিকায় পাঠিয়ে দিলেন। কিন্তু কিছুদিন পরেই খবর পেলেন মশলার ব্যবসা না করে কি সব অন্য ব্যবসা করতে গিয়ে লোকসান খাচ্ছে জয়। ধমক দিয়ে জয়কে একটা চিঠি লিখলেন বিজয় গোস্বামী। উত্তরে জয় লিখল দেশে এসে আর ফিরবে না, তবে বাবা যেন তার ভাগের টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। এই চিঠি পাবার পর রেগে গিয়ে বিজয় গোস্বামী তার উইল পুরোপুরি বদলে ফেললেন। সমান দুই ভাগ না করে গোটা সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী করে দিলেন বিলাসকে। বিলাস কিন্তু তার ছোট ভাইকে খুব ভালোবাসে। সে যে এইভাবে বঞ্চিত হবে এটা সে মেনে নিতে পারল না। বাবাকে অনেক বলে বুঝিয়ে একটা ব্যবস্থা করালো। ঠিক হলো যে জয় যদি কোনোদিন ফিরে আসে তাহলে সে 1/4 মালিক হবে, আর অবিবাহিত অবস্থায় বিলাসের মৃত্যু হলে অর্ধেক বিষয়ের মালিকানা পাবে জয়। বাকি অর্ধেক যাবে বিভিন্ন সেবা সংস্থা ও আশ্রমের হাতে। এই শেষ চালটাতেই মস্ত ভুল করে বসলেন বিজয় গোস্বামী। ওদিকে আফ্রিকায় গিয়ে জয় সত্যি কিছু দুষ্টু প্রকৃতির লোকের পাল্লায় পড়েছিল। তারাই তাকে নানা রকম মতলব দিতে দিতে শেষ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের ব্যবসায় ভিড়িয়ে দেয়। এই সময় হঠাৎ জয় চলমান মৃতদেহ বা জম্বির ব্যাপারটা জানতে পারে। জম্বি কিন্তু মোটেই কোনো মৃত মানুষ নয়, জীবন্ত মানুষই। আফ্রিকার মতলববাজ পুরোহিতরা কোনো একজন মানুষের দেহে কোনো ক্ষতস্থানে কিছু বিষাক্ত ওষুধপত্র ঘষে ঘষে তাকে এমন আচ্ছন্ন করে ফেলে যে তার দেহে মৃতের লক্ষণ ফুটে ওঠে। তখন ডাক্তাররাও তাকে দেখে বুঝতে পারবে না যে সে বেঁচে আছে না মারা গেছে। এই মৃতকল্প মানুষটিকে কবরও দেওয়া হয়। তারপর মাঝরাতে পুরোহিতরা গিয়ে তাকে কবর থেকে বার করে মাথায় সামান্য আঘাত করে, আর তাতেই জ্ঞান ফিরে আসে তার। তখন সে পুরোপুরি জম্বি। জ্ঞান আছে কিন্তু চিন্তা নেই, ইচ্ছে বিবেকবোধ কিছুই নেই। তখন মনিব তাকে যে আদেশই দিক না কেন সে আদেশ পালন করবেই অক্ষরে অক্ষরে, তারপর ঘুমিয়ে পড়বে আবার। এই অবস্থায় সে মনিবের কৃতদাস হয়ে থাকবে যতক্ষণ না তার স্বাভাবিক মৃত্যু হয়। ব্যাপারটা জেনে মাথা খারাপ হয়ে গেল জয়ের। দুষ্টু বন্ধুদের উস্কানি তো আছেই, কিন্তু মোটা টাকার লোভ দেখানো সত্ত্বেও পুরোহিতরা বিষাক্ত ওষুধের রহস্য জানাতে রাজি হলো না কিছুতেই। খানিকটা ওষুধ দিতে রাজি হলো শুধু, লাখখানেক টাকা দিয়ে তাই কিনল জয়। তারপর ফিরে এলো দেশে। বিজয় গোস্বামী মারা গেছেন তার আগেই। দাদা বিলাস ভাইকে পেয়ে আনন্দে অস্থির। গরমকালের এই সময়টা বিলাস তাদের সুকচরের বাড়িতে দিন কাটায়। পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা, আলো হাওয়ার অভাব নেই বাড়িতে। তবু 3তলাটাই সেরা। বিলাস জয়কে 3তলা ছেড়ে দিয়ে নেমে এলো দোতলায়। আহা, এতদিন পর ফিরেছে, একটু আরাম করুন। 3তলার বাড়ির বারান্দায় বসে গঙ্গার দিকে তাকিয়েছিল জয়। দাদার আদর যত্নে ওর মনটা নরম হয়ে আসছিল। মায়া পড়ছিল দাদার ওপর। কিন্তু গতকাল বন্ধুদের কাছ থেকে একটা চিঠি পেয়ে মাথাটা আবার গরম হয়ে ওঠে। এখন সে ভাবছে বাবার বিপুল সম্পত্তিটা কেমন করে দখল করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ জম্বির কথাটা মনে পড়ে গেল। তাই তো, আফ্রিকা থেকে আনা ওই ওষুধের যদি সত্যি কোনো ক্ষমতা থাকে
যদি সত্যি একটা জম্বি তৈরি করতে পারে সে, তাহলে তো সে যা খুশি তাই করতে পারে। কিন্তু থমকে গেল জয়। জম্বি করার মতো মানুষ সে কোথায় পাবে? এই সময় হঠাৎ তার চোখ পড়ল বাড়ির লাগোয়া ঘাটে। ঘাটের ধারে এক কোণে বসে আছে এক মাঝবয়সী ভিখিরি। পরনে ময়লা চিরকুট একখানা কানি, অনাহারে মুখ শুকনো। জয়ের মনে হলো এর চেয়ে ভালো জম্বি বোধহয় আর পাবে না। রাত 7টা নাগাদ লোকটা উঠে দাঁড়ালো। জয় কোনো রকমে বাইরের পোশাক পরে নিচে নেমে চাকরকে বলল, দাদাকে বলিস আজ আমার একটা পার্টি আছে, খাওয়া দাওয়া করে ফিরতে রাত হবে, দাদা যেন শুয়ে পড়ে, তোরাও শুয়ে পড়িস, আমি দরজার চাবি নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে সে লোকটার কাছে এগিয়ে গেল। লোকটা একটা খাবারের দোকানের সামনে গিয়ে হাত পেতে দাঁড়ালো। জয় খাবার কেনার ছুতো করে ভিখিরিটার সামনে দাঁড়ালো। ওকে দেখিয়েই এতগুলো টাকা বার করলো। ভিখিরিটা বলল, সারাদিন কিছু খাইনি বাবু, কুছ কুছ দেবেন, কিছু দেবেন। এই সুযোগই খুঁজছিল জয়। চলো তোমাকে একটা হোটেলে নিয়ে যাই। না বাবু, না বাবু, হোটেলে কাজ নাই, 2 টাকা পেলে হবে। ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আজ যখন কথা দিয়েছি তখন আমার কাছে তোমায় খেতেই হবে। চলো খাবার কিনে নিয়ে বাড়িতে বসে খাই, আজ রাতে তুমি আমার অতিথি। লোকটা অবাক হয়ে তাকালো জয়ের দিকে। বাবু আপনি দেবতা। বাড়ি নিয়ে গিয়ে খাবারের সঙ্গে কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে জয় ভিখিরিটাকে ঘুম পাড়িয়ে দিল। কবজির কাছে বেশ খানিকটা জায়গা কেটে দিল ছোট্ট ছুরিটা দিয়ে। তারপর খাটের নিচে রাখা বড় অ্যাটাচি খুলে ভেতর থেকে বার করলো সেই বিষাক্ত ওষুধ। রাত তখন 1টা। বাকি রাতটা কেটে গেল জম্বি তৈরির মেহনতে। ভোরের দিকে ভিখিরিটার চোখের মনি বড় হলো। নিঃশ্বাস প্রশ্বাস এত ধীর হয়ে এলো যে মনেই হলো না ও বেঁচে আছে। জয় সেদিকে তাকিয়ে বলল, আজ এরকম থাকো, কাল তোমাকে জাগাবো। তার ঘরের পাশেই একটা ছোট্ট স্টোর রুম। সেই ঘরে জম্বিকে ঢুকিয়ে রেখে জয় ঘর পরিষ্কার করে ফেলল। সুগন্ধি ছড়িয়ে বিষাক্ত ওষুধের দুর্গন্ধটাও তাড়ালো। তারপর স্টোর রুম মজবুত গোছের একটা তালা লাগিয়ে দিল। সারাদিন অফিস সেরে ক্লান্ত বিলাস ফিরল রাত 8টায়। এর কিছুক্ষণ পরেই জয় এলো বিলাসের ঘরে। ওকে দেখে বিলাস খুশি হয়ে বলল, আয় আয় বস, কিছু বলবি? তেমন কিছু না, ভাবছিলাম তোমার সঙ্গে একটু বসবো। তোমার একার উপর তো বড্ড চাপ পড়ছে দেখছি, আমি যদি। উচ্ছ্বাসিত হয়ে বিলাস বলল, বেশ তো, আয় বস। এখন না, খেয়ে এসে একটু রাত করে হলে ভালো হয়, চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তখন জটিল জটিল সব ব্যাপারগুলো চট করে ঢুকে যাবে মাথায়, বুঝলে? তুমি দরজাটা খুলে রেখো, হ্যাঁ আমি আসবো। বিলাস একটু হেসে ওর পিঠে হাত রেখে বলল, ঠিক আছে তাই হবে, বেশি দেরি করিস না কিন্তু, বড্ড ক্লান্ত লাগছে আজ। খাওয়া দাওয়া শেষ করতেই দেওয়াল ঘড়িতে রাত 10টার বাজনা শুরু হলো। খাবার ঘর 1তলায়, সুতরাং কাজের লোকদের 2তলা 3তলায় ওঠার প্রশ্ন নেই। জয় সোজা 3তলায় উঠে ঘরের দরজাটা লক করে দিল। উত্তেজনায় তার সমস্ত শরীর কাঁপছে। একবার ভাবল, থাক, দরকার নেই বিষয়, তারা তো কোনো অভাবই রাখেনি। পরক্ষণেই মনে পড়ে গেল বন্ধুদের কথা, পৃথিবীর রাজা হব আমরা। জয় পাশের ঘরে গেল, জম্বিকে একটু ঠেলে দেখল। এ কি, জম্বির তো চোখ মেলে তাকাবার কথা না, তবে কি ওষুধটার গুণ নষ্ট হয়ে যাচ্ছে? জয় দৌড়ে গিয়ে বাকি সেই বিষাক্ত ওষুধ নিয়ে এসে পাগলের মতো জোরে জোরে খুঁজতে লাগলো ক্ষতস্থানে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, জয়ের খেয়াল নেই। বেশ খানিকক্ষণ পর জয় দেখল প্রায় সব ওষুধটাই লাগানো হয়ে গেছে। যা,
নিশ্চিন্ত। এবার জম্বিকে জাগাবার শেষ কাজটা করল। আস্তে করে তার মাথায় 2-3 বার টোকা মারল। জম্বি চোখ খুলল। সে চোখে পাথরের দৃষ্টি। ভয় শুকিয়ে এলো না, কোনো রকমে জোর করে বলল, উঠে দাঁড়াও। জম্বি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জয়ের চোখের ওপর ভেসে উঠল একটা খবর। কালকের কাগজের প্রথম পাতায় থাকবে, বিখ্যাত মশলা ব্যবসায়ী বিলাস গোস্বামীর ঘরে জানলা দিয়ে চোর ঢুকে তাকে খুন করে সব টাকা পয়সা লুট করে নিয়েছে। তার পরের অংশটা জয় আরেকবার ভেবে নিল। খুন হয়ে যাওয়ার পর ও হাতে গ্লাভস পরে ঘরের জানলা খুলে দেবে, জামা কাপড় হাতকে আলমারিটা খুলে রাখবে হাত করে। কাজটা মোটেই শক্ত নয়, কারণ বিলাসের চাবির গোছা থাকে ব্রিফ কেসে, আর ব্রিফ কেসটাকে বিলাস মাথার কাছে নিয়েই শোয়। নিজের শরীরের 2-1 জায়গাতেও কাটা ছেঁড়ার চিহ্নও করে রাখবে। তারপর চিৎকার করে লোক জড়ো করবে। ততক্ষণে জম্বি আবার ঘুমিয়ে পড়বে। সকলে জানবে শব্দ শুনে দাদাকে বাঁচাতে এসে চোরের সঙ্গে ধস্তাধস্তি করছিল জয়। সেই সময় চোরটা হার্ট ফেল করে। সেটাও অসম্ভব নয়, কারণ ভিকিরিটাকে সবাই চেনে। না খেয়ে খেয়ে সে তো প্রায় মারাই যাচ্ছিল, হঠাৎ লোভ সামলাতে না পেরে চুরি করেছে। ঘুমন্ত বিলাসকে গলা টিপে মেরেছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। প্রচণ্ড উত্তেজনায় জম্বির কথা ভুলেই গেছিল জয়। হঠাৎ দেখল জম্বি তার দিকেই বিভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো টকটক করছে। ভয় কাটিয়ে তখনও স্বাভাবিক হতে পারেনি জয়। তাড়াতাড়ি বলে উঠল, ও কোকড়া চুল ফর্সা এক যুবক, যাও মেরে এসো। জম্বি এক পা করে এগিয়ে এলো তার দিকে। তার চোখ জয়ের কোকড়া চুলের দিকে। জয় নিজের ভুল বুঝতে পারল। বলল, নেমে যাও দোতলায়, সিঁড়ি দিয়ে নেমে প্রথম ঘর। উত্তেজনায় জয় একটা ভুল করে ফেলল। জম্বিদের গায়ে হাত দেওয়া মানা। জয় কিন্তু জম্বিকে পেছন থেকে ঠেলে সিঁড়ি অবধি নিয়ে এলো। জম্বি নামতে লাগলো অতি ধীরে, এগিয়ে চলল বিলাসের ঘরের দিকে। জয় নিজের ঘরে ফিরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। যদি চেঁচামেচি ধস্তাধস্তিও হয়, লোক দেখবে জয় ঘুমোচ্ছে। শুধু ঘরের দরজাটা লক করল না, ভেজিয়ে রাখল, কেননা একটু পরেই তো সে নিচে নামবে। এক একটা মুহূর্ত যেন এক এক ঘন্টা। দেওয়াল ঘড়িতে টুংটাং করে ঘন্টা বাজতে লাগল। রাত 12টা। জয়ের সমস্ত শরীরে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে এল। এ কি করল সে? জম্বিকে পাঠাবার আগে ঘড়িটা দেখে নিল না? বিলাসের ঘরের দরজা বন্ধ হলে কি করবে জম্বি? মনে পড়ল পুরোহিতদের কথা, সাবধান, ওরা কিন্তু আদেশ পালন করবেই, সেভাবেই হোক। জয়ের ঘরের ভেজানো দরজাটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। অন্ধকার ঘরের দরজায় একটা বিরাট ছায়া এসে পড়ল। সিঁড়ির আলোতেই বুঝতে পারল জম্বি ফিরে এসেছে। ভয়ে জয় ঘরের আলো জ্বেলে উঠল। ওহ, কি ভয়ঙ্কর দেখতে! জম্বির চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটু একটু করে সে এগিয়ে আসছে ফর্সা কোঁকড়া চুল জয়ের দিকে। জয় নিস্পন্দ, নিথর, পালিয়ে যাবার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। কে যেন তার পায়ে ভারী পাথর বেঁধে দিয়েছে। জম্বি এসে দাঁড়ালো জয়ের সামনে। কাঠের মতো হাত দুটো সোজা হলো, আঙুলগুলো সারাশির মতো হয়ে এগিয়ে এলো জয়ের গলা লক্ষ্য করে। নিমেষে সম্বিত ফিরে পেল জয়। টেবিলের ওপর রাখা পেতলের বড় ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল জম্বির মাথায়। লুটিয়ে পড়ল জম্বি। আর এক মুহূর্ত দেরি না করে জয় জম্বির দেহটা টেনে নিয়ে এলো বারান্দায়। নিচেই গঙ্গা। ছক করে শুধু একটা শব্দ হলো। জম্বির দেহটা ডুবে গেল গঙ্গার অতলে। ক্লান্ত, বিষণ্ণ, বিধ্বস্ত জয় শরীরটাকে কোনো রকমে টেনে বিছানায় ফেলে দিল। তার সব পরিশ্রম ব্যর্থ হলো। টাকা গেল, সময় গেল, ভবিষ্যতের সব আশা নির্মূল হয়ে গেল। জয় আর ভাবতে পারল না।
ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল জয়। হঠাৎ হাতে একটা ঠান্ডা মতো কি যেন ঠেকতে চমকে গেল। প্রচণ্ড ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগল। তার পাশে শুয়ে আছে জম্বি। কিন্তু কি করে তা সম্ভব? সে তো নিজে হাতে। তবে কি এ জম্বির প্রেতাত্মা? উত্তর পাওয়া গেল 2 দিন বাদে। একসঙ্গে 2টো লাশ ভেসে উঠল জলে। আজকের গল্পের প্রধান চরিত্রে আমি কনিষ্ক, এছাড়া সুমিতের চরিত্রে কিংসুক। শুরু হতে চলেছে আজকের গল্প। একগাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম। অন্তত 7-8 বছর আগের তৈরি তো বটেই। খামটার গায়ে কাঁপা কাঁপা হাতে আমার নাম লেখা দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলাম। তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করল। কাগজটাও ময়লা। নিচে নাম লেখা সুমিত চন্দ্র। খুব পরিচিত মনে হলো নামটা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না সুমিত চন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হলো। ভাবলাম চিঠিটা পড়ি, যদি বোঝা যায়। ভাই মনোজিৎ, নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর। আমি খুব অসুস্থ, সবসময় মাথার যন্ত্রণা হয়। শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন, তাও বোনের মৃত্যুশয্যা। আমার পাশে এই 2 দিনে কারোর থাকা দরকার, কিন্তু কে থাকবে? হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। চিরকালই তুমি ডান পিঠে, ভয় ডর বলে তোমার কিছু নেই। তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করব। আমাকে চিনতে পেরেছ তো? আমি মোটা। এইটুকু পরেই চিনতে পারলাম সুমিতকে। আমার স্কুলের বন্ধু। আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। সুমিত ছিল ফর্সা, গোলগাল, নাদুস নুদুস, ভালো মানুষ। ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিল মোটা। সেই নামেই আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে চিনতে পারিনি। খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলাম। চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে 1 বছর আগে। খামের দামটাও বেড়েছে, কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি। ভাবলাম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে, তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে। এতদিনের সুমিতের অবস্থা কি হলো কে জানে। ঠিক করলাম কালই রওনা হব। ক্ষতি কি? বন্ধুর উপকারও করা হবে, বেড়ানোও হবে। কদিনের ছুটি নিয়ে যাত্রা করলাম শিমুলতলার দিকে। পৌঁছাতে বিকেল হয়ে গেল। চিঠির তলায় ঠিকানা ছিল। স্টেশনে নেমে একটা রিক্সাওয়ালাকেই ঠিকানাটা বলতে সে যেন কেমন করে একটা তাকালো আমার দিকে। তারপর বলল, ওই যে বাবু, অটো দাঁড়িয়ে আছে, ওদের বলো। অজ্ঞতা অটো ধরে নির্দিষ্ট স্থানে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়। অটো থেকে নেমে সুটকেস সাথে নিয়ে ভাড়া চুকিয়ে দিলাম। অটো চলে গেল। আমি দেখলাম আমার সামনে এক বিশাল বাড়ি। বাড়ির চারধারে পাথর, মরা গাছ, শুকনো কুয়ো, মাঝখানটা একটা ঢিবির মতো উঁচু। তার উপর বাড়িটা। কী রং ছিল বাড়িটার এককালে এখন আর বোঝা যায় না। বাইরের অন্ধকার নেমে আসছে বাড়ির ওপর। ছাতের পাঁচিলে বিরাট ফাটল, তার গা চিরে বিশাল অশ্বত্থ গাছের শেকড় নেমেছে। মনে হচ্ছে বুঝি বা ভেঙে পড়ল। গা ছমছম করতে লাগলো। এ কোথায় এলো? নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ। একবার মনে করলাম বাড়ি ফিরেছে, কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল। সেই কথা মনে পড়তেই দৃঢ় পায়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। সদর দরজা ভেজানো ছিল। হাত দিয়ে খুলতে যাব, নিচের থেকেই খুলে গেল। সামনে একটা লোক দাঁড়িয়ে, বোধহয় কাজের লোক। বললাম, সুমিত আছে? আমি ওর বন্ধু। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। আমিও পিছু নিলাম। মনে হলো লোকটা বোবা। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলছি তো চলছি। শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলাম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলাম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে। দেখলাম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল। বলল, মনোজিৎ, এসেছো? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোল ঢুকে গেছে, সেই ফুলো গাল ভেঙে গর্ত তৈরি হয়েছে। বললুম, সুমিত, এ তোর কী চেহারা হয়েছে রে? দেখলাম সে হাসিতে দন্তহীন সুমিত আরও বীভৎস হয়ে উঠল।
বলল, আজ 10 বছর ধরে ভুগছি, মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি। বললাম, চিকিৎসা করাসনি? সুমিত বলল, করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে এলি না কেন? পারিনি, বোনের জন্য। বিয়ের পরেই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে, তারপরেই কঠিন রোগে পড়ে। তাকে একা ফেলে যেতে পারিনি। বললাম, কোথায় সে, কেমন আছে? সুমিতের গলাটা কেঁপে উঠল। পাশের ঘরে ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে। গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ, আর পাশের ঘরে একটা মৃতদেহ। কি করে রাত কাটাবো? বললাম, তোদের হ্যারিকেন নেই? ও বলল, জোর আলো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের ওপরে একটা সরু মোমবাতি আর দেশলাই আছে, একটু কষ্ট করে জ্বালিয়ে নাও না। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতি জ্বাললাম। ঘরটায় সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরে খাটের ওপর সাদা চাদর ঢাকা একটা দেহ। বললাম, সৎকার করতে হবে তো? কাল সকালের আগে হবে না, এত রাতে লোকজন পাবে কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। বললাম, তুই খাবি না? আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসলাম। সুমিতও এসে বসেছে খাটে, কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যিখানের দরজা, তাই সোজাসুজি ওইদিকে চোখটা আটকে যাচ্ছে। প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমরা এ ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতির বোধ হয় শান্তিভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটায় একটা তালা দিয়ে দিই। অবাক হয়ে বললাম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহুদিনের দরজা তো, ফাঁক হয়ে থাকবে। একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না। সত্যি বলতে কি খুব খুশি হলাম। মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলাম। সুমিত উঠল, একটা বিরাট তালা দিল দরজা বন্ধ করে। চাবিটা এনে রাখলো বালিশের তলায়, কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল। কি করা যাবে, পুরনো দরজা। মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলাম। এমন সময় খসখস শব্দ। কান খাড়া করে শুনল সুমিত। কে যেন আসছে মনে হলো। সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে। পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তেই আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম হলো। পরিষ্কার দেখলাম সাদা চাদর ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে। সুমিত চিৎকার করে বলে উঠল, এ তো সুনীতির পায়ের শব্দ। এই শব্দ আমি চিনি, সে আসছে। আমি জানতাম সে আসবে, তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে। সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। বলছে, সুনীতি, কালই আমি তোমার সৎকার করবো বোন, তুমি একটু শান্ত হও। আমি ঘাটের পেছনে নেমে দাঁড়িয়েছি। পালাতে চাইছি, পা দুটো আটকে ভারী হয়ে গেছে, দাঁড়াতে পারছি। সুনীতি ক্রমাগত দরজায় কড়া লেগে যাচ্ছে। পরিষ্কার দেখলাম দরজার তালাটা ভেঙে পড়ল। হাট করে দরজাটা খুলে গেল। দমকা বাতাসে নিবন্ত মোমবাতি তত্তক করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদরে ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতের ওপর। একটা চিৎকার, তারপর সব শেষ। ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি।
পাগলের মতো ছুটছি তো ছুটছি, কতক্ষণ ছুটছি জানি না। দিনের আলো চোখে পড়তে গেল। দেখলাম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি। বুঝতে পারলাম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল। পাশে সুটকেসটাও পড়ে আছে। সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই, তার বদলে পড়ে আছে ইটকাট পাথরের বিরাট ধ্বংসস্তূপ। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 17তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ডক্টর গৌরীদের লেখা এক বিশেষ গল্প, ভুতুড়ে চশমা। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ছোট্ট প্রতিভাবান সৌম্যরূপ পালকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতে ওর প্রতিভা আরও প্রকাশ পাবে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ধর্মতলার মোড়ে নেমেই খেয়াল হলো অয়নের, ইস, সানগ্লাসটা আনতেই ভুলে গেছে। অথচ এত রোদ, রীতিমতো কষ্ট হচ্ছে চোখে। কি করবে? যা হোক একটা কিনে নেবে। এদিক ওদিক তাকাতে চোখ পড়ল এক অদ্ভুত পোশাক আশাক পরা ফেরিওয়ালা। তার কাঁধে একটা ঝোলা আর হাতে 2-3 রকমের চশমা, লাল, কালো, নীল। অয়ন লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনার কাছে কালো চশমা আছে? আমি একটা কিনবো। লোকটা আধা হিন্দি আধা বাংলায় উত্তর দিল, জি হ্যাঁ, সব রঙ কা চশমা আছে। আপনি কোনটা নেবেন বলেন? কালোটা দিন। দাম কত? লোকটা কেমন করে যেন একটু হাসলো। আমার বানানো চশমা আছে বাবু, দাম অনেক। ম্যাজিক চশমা আছে না, আমি নানা ধরনের ম্যাজিক ভি দেখাই। দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের খেলনা চশমা। যাও, ওসব ম্যাজিক ট্যাজিক আমার চাই না। আপাতত রোদ থেকে বাঁচার জন্য ওই কালো চশমাটাই দিন। কত দেব? ঠিক আছে বাবু, আপনি 50 রুপিয়া দিজিয়ে। অয়ন অবাক হয়ে বলল, সে কি, একটা পটপটে চশমার এত দাম? শেষে অনেক দর কষাকষি করে লোকটা 23 টাকায় দিতে রাজি হলো। অয়ন চশমাটা পরে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। একটা বাস আসছে। হ্যাঁ, অয়ন যে বাসে যাবে সেটাই। অয়ন হাত দেখালো দূর থেকে বাসটাকে দাঁড়াবার জন্য। পাশের এক ভদ্রলোক হেসে বললেন, কাকে হাত দেখাচ্ছেন মশাই? আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি? অয়ন চশমাটা খুলে কটমট করে তাকালো লোকটার দিকে। জেগে জেগে স্বপ্ন তো আপনি দেখছেন মশাই, অত বড় বাসটা দেখতে পাচ্ছেন না? বলতে বলতেই ফিরে তাকালো অয়ন। সত্যি তো, কোথায়? লোকটা বলেছিল ম্যাজিক চশমা, তাহলে কি? কিন্তু এবার তো বাসটা সত্যিই আসছে। বাসে উঠে ভাবতে লাগলো অয়ন, ব্যাপারটা কি হলো? হঠাৎ তার লক্ষ্য পড়ল সামনে এক ভদ্রলোকের পকেট থেকে তার মানিব্যাগটা তুলে নিল একটা লোক। কিছু বলার আগে অয়ন চশমাটা খুলে নিল। আশ্চর্য, যে লোকটা ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগটা নিচ্ছিল সে তো সিটেই বসে আছে, আর ভদ্রলোকের থেকে একটু দূরেও। সত্যিই ম্যাজিক চশমা। অয়নের স্টপেজ এসে গেছে। ও নামতে নামতে দেখল যাকে অয়ন চুরি করতে দেখেছিল তাকে পকেটমার বলে সবাই মারছে। অয়ন তো তাহলে ঠিকই দেখেছে। হ্যাঁ, ওই ভদ্রলোকের মানিব্যাগটাই তো লোকটা নিয়েছে। গড়িয়াহাটের মোড়েই পিসির বাড়ি। আজ সকালেই খবর পেয়েছে পিসির খুব শরীর খারাপ। বাবা কাকা জোর করে পাঠালেন ওকে। অবশ্য পিসিকে অয়নও খুব ভালোবাসে। গড়িয়াহাট স্টপেজে নেমে সামান্য একটু গেলেই পিসির বাড়ি। কিন্তু পিসির বাড়ি কাছে আসতেই ও দেখল পিসির ফ্ল্যাট দোতলায়, আর 4 তলায় একদল লোক মুখোশ পরে ঘরের মধ্যে ঢুকল। খাটের ওপর এক বৃদ্ধা বসেছে। একজন দৌড়ে গিয়ে মহিলার মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলল। গলায় সোনার হার ছিল, সেটা ছিনিয়ে নিল। বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলল। বুড়ি চিৎকার করার চেষ্টা করল,
কোনো কোনো শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। ওরা আলমারি খুলে টাকা পয়সা গয়না লুট করে নিল। ওদের মুখোশগুলো তখন খুলে গেছে। ওরা বুড়ির দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো, তারপর বেরিয়ে গেল। অয়ন পুলিশকে ফোন করল, শিগগিরই আসুন, এখানে একটা ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ঠিকানা বলে ফোন রেখে দেওয়ার পর খেয়াল হলো চোখে চশমা। মাথা চাপড়ালো অয়ন। ইস, আবার সেই একই ভুল করলো সে। এবার কি জবাব দেবে পুলিশের কাছে? মিথ্যে অভিযোগের জন্য ওকেই হয়তো ছেলে পুড়ে দেবে। কিন্তু যা দেখেছে তা সত্যি হবেই। 10 মিনিট দাঁড়িয়ে রইল অয়ন। পুলিশ এলো না, তার বদলে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। অয়ন নিজেকে লুকিয়ে ফেলল। দেখলো 4টে লোক কালো চশমা পরে গাড়ি থেকে নামলো। ওদের প্রত্যেকের হাতে একটা করে কালো বড় রুমাল, কাঁধে ব্যাগ। ওরা সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। হ্যাঁ, অয়নের মনে আর কোনো সন্দেহ নেই, এদেরই সে দেখেছে। হাতে যে কালো রুমাল, ওটা শুধু মুখ বাঁধা ছিল। কিন্তু পুলিশ এখনো আসছে না কেন? আর দেরি করলে তো শেষ হয়ে যাবে সব। আরও 10 মিনিট কেটে গেল। পুলিশ এলো, প্রায় 3-4 জন। ওরা বাড়ির বাইরে নম্বরটা দেখে সোজা উঠে গেল উপরে। অয়ন গেল না। একে তো সে তার মোবাইল থেকে ফোন করেছে, ধরা পড়ে যেতে পারে। এরপর যদি সামনাসামনি ওরা দেখে তো পুলিশের ঝামেলায় পড়ে যাবে। অস্থির হয়ে অয়ন রাস্তায় বেরিয়ে এসে পায়চারি করতে থাকল। যদি ভুতুরে চশমা সত্যি হয় তাহলে ওরা ঠিক ধরা পড়বে। মিনিট 15-20 পর পুলিশরা ওই 4 জনকে ধরে নিয়ে নিচে নামলো। তারপর ওদের গাড়িতে তুলে নিয়ে চলে গেল। না, অয়ন আর কৌতূহল চেপে রাখতে পারল না। সোজা 4 তলায় চলে গেল। ঘরের দরজা খোলা ছিল। এক 80-পর বৃদ্ধা খাটের উপর বসেছিলেন স্তম্ভিত হয়ে। ঘটনার জোরে তার বুঝি হাত পায়ে সব জোর চলে গেছে। অয়ন ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, আসবো ঠাকুমা? বৃদ্ধা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, উত্তর দিলেন না। অয়ন বলল, আমি দোতলার ফ্ল্যাটে অদিতি পিসির ভাইপো অয়ন। দেখলাম আপনার ফ্ল্যাটে পুলিশ এসেছিল, তাই দেখতে এলাম। এতক্ষণে যেন সম্বিত ফিরে পেলেন বৃদ্ধা। প্রায় হাউমাউ করে কেঁদে উঠলেন। ওরা জানে এই সময় আমি একা থাকি, খবর নিয়ে ডাকাতি করতে এসেছিল বাবা। তারপর 2 হাত জড়ো করে প্রণাম করে বললেন, আমার দাদা মাধবের দয়া, ঠিক সময় পুলিশ এসে গেল, তাই রক্ষে। ওরা তো দরজা বন্ধ করে দিয়েছিল ভেতর থেকে। পুলিশ এসে ধাক্কা দিতে আমাকে বলল, দরজা খোলো, কিন্তু আমাদের কথা বললে জানে মেরে দেব বলে ওরা লুকিয়ে পড়ল। আমি দরজা খুলতেই হুড়বোড় করে পুলিশ ঢুকে পড়ল। আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আমাদের কাছে খবর আছে আপনার ফ্ল্যাটে ডাকাত এসেছে, এটা কি সত্যি? আমার তো মনে হচ্ছিল আমি মরেই যাব, কিন্তু বদমাশগুলোকে ছাড়বো না। আমি ইশারা করে বাথরুমটা দেখিয়ে দিল। তারপর কি ধস্তাধস্তি, আমাকে শাসিয়ে বলল দেখে নেব। শেষ পর্যন্ত পুলিশ ওদের ধরে নিয়ে গেল। বৃদ্ধা হঠাৎ চুপ করে গেলেন, একটু ভেবে বললেন, আচ্ছা, পুলিশ এলো কি করে? ওরা জানলো কি করে যে আমার ফ্ল্যাটে এমন একটা ঘটনা ঘটতে চলেছে? অয়ন মাথা নেড়ে বলল, সত্যি আশ্চর্য, হয়তো কেউ ওদের উপরে আসতে দেখেছিল। বৃদ্ধা একটু খুশি হয়ে বললেন, ঠিকই বলেছ বাবা, তবে আমি জানি ওই যে উপরে একজন আছেন, তিনি আমায় রক্ষা করেছেন। বৃদ্ধা আবার প্রণাম করলেন। অয়ন মনে মনে কেমন একটা তৃপ্তি পেল। একটা ভালো কাজ তো সে করতে পেরেছে ভুতুরে চশমার দৌলতে। বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সে পিসির কাছে দোতলায় চলে গেল। পুলিশের গাড়ি, পুলিশ, ডাকাত এসব নিয়ে নিচ্ছে তখন রীতিমতো ঝতলা বেড়ে গেছে। পিসি অয়নকে দেখে ফলাও করে বলতে শুরু করলেন। অয়ন ভালো মানুষের মতো মুখ করে শুধু মাথা নাড়ালেন। সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে গেল অয়ন। চশমাটা তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল। না,
আর এখন সে কোনো রিস্ক নেবে না। কি দেখতে কি দেখবে, তখন দারুণ বিপদে পড়ে যাবে। বাড়ি ফিরে অয়ন চশমাটা বার করে টেবিলের ওপর রাখল। এরপর ভাবল এসব জিনিস বাড়িতে না রাখাই ভালো। হাতে করে চশমাটা তুলে নিল, কিন্তু কিছুতেই ফেলতে পারল না। কিসের একটা মোহ তাকে পেয়ে বসল। ভাবল আছে থাক না, আমি তো আর ব্যবহার করছি না, বরং যদি কোনো দিন বন্ধুবান্ধবদের দেখাতে হয় তাহলে ওদের অবাক করে দেওয়া যাবে। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে অয়ন সুইমিং পুলে গেল, সাঁতার কাটল। তারপর বাড়ি এসে জলখাবার খেয়ে টেবিলে বসলো একটা দরকারি ফাইল খুলে। আর ঠিক তখনই ওর খেয়াল হলো চশমাটা নেই। ও তো টেবিলে রেখে গেছিল, গেল কোথায়? ঘরের চারিদিকে খুঁজতে লাগলো। আর ঠিক সেই সময় তার 5 বছরের ভাইপো কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। অয়ন চমকে উঠে দেখল ভাইপো বিল্টুর চোখে তার চশমা। কালো চশমা পরে বিল্টু কিছু দেখতে পাচ্ছিল না, টলমল করছিল। অয়ন ছুটে গিয়ে চশমাটা ওর চোখ থেকে খুলে নিল। বিল্টু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, মাসি এনে দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি শোনো। অয়নের বুকটা ধরাস করে কেঁপে উঠল। বিল্টুকে কোলে তুলে নিয়ে বলল, না না, তোমার মায়ের কিচ্ছু হয়নি, দেখবো চলো। সত্যি অয়নের বৌদি বিল্টুর মা ঘরে বসে সেলাই করছিল। অয়ন বিল্টুকে দেখাতে তবে কান্না থামালো বিল্টু। অয়ন চশমাটা নিয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিল্টুর মায়ের চিৎকার শোনা গেল। অয়ন ছুটে গেল, দেখল বৌদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। তাড়াতাড়ি বৌদিকে তুলে বিছানায় শুইয়ে অয়ন ডাক্তারবাবুকে ফোন করল। এসব করতে গিয়ে চশমার কথাটা আর অয়নের মনেই ছিল না। কয়েক ঘন্টা পরে বৌদি একটু সুস্থ হতে ওর মনে পড়ল চশমাটার কথা। কোথায় গেল ওটা? বিল্টু বিল্টু জানে না তো? অয়ন বিল্টুর কাছে গিয়ে বলল, হ্যাঁ রে, চশমাটা কোথায় রে? বিল্টু ঠোঁট ফলিয়ে বলল, চশমাটা আমার মাকে ফেলে দিয়েছে, তাই আমি ওটা ফেলে দিয়েছি জানলা দিয়ে। অয়ন দেখল চশমাটা রাস্তায় পড়ে আছে, হয়তো কোনো গাড়ির চাকা ওর ওপর দিয়ে চলে গেছে। অয়নের মনে হলো ওর বুকের ওপর থেকে একটা ভারী পাথর যেন নেমে গেল। যে কাজটাও নিজে করতে পারেনি, বিল্টু সেটা করে ফেলেছে। কৃতজ্ঞতায় ও বিল্টুকে কোলে তুলে আদর করতে লাগলো। বকুনির বদলে আদর পেয়ে বিল্টু অবাক হয়ে গেল। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 14তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুনব গৌরীদের লেখা গল্প ভুডু ডল। তো শুরু হতে চলেছে আজকের গল্প ভুডু ডল। অদ্ভুত ধরনের প্রাচীন জিনিস সংগ্রহের একটা নেশা আছে অমরের। তাই যখন ওর কাকার আফ্রিকা যাবার কথা শুনল অমর আনন্দে নেচে উঠল। কাকা মনুতোষবাবু একটা বিলিটি কোম্পানিতে কাজ করেন, প্রায়ই তাকে বিদেশ যেতে হয়। আর যখনই ফেরেন অমরের জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসেন। সুতরাং এবারও যে কিছু আসবে তাতে অমর নিঃসন্দেহ। এলো। মনুতোষবাবু অমরের সামনে একটা লম্বা বাস্ক রেখে বললেন, খোল। অমর তাড়াতাড়ি প্যাকেটটা খোলে। বাক্সের ঢাকা খুলতেই চমকে উঠল। একটা পুতুল, আফ্রিকানদের মতো সাজ, কিন্তু কেমন যেন বিভৎস। অমর ভালো করে লক্ষ্য করল বিভৎস হচ্ছে পুতুলটার চোখ দুটো। কি নৃশংস দৃষ্টি। অমর একটু দমে গেল। কাকা তার জন্য আফ্রিকান পুতুল এনেছেন, এটা তো আর প্রাচীন সংগ্রহের মধ্যে পড়ে না। অমরের মুখ দেখেই বুঝেছেন ব্যাপারটা মনুতোষবাবু। বললেন, তুমি মনে করছো এটা তোমাকে কিছু সাজিয়ে রাখবার জন্য দিয়েছি, তাই না? অমর একটু মনমরা হয়ে বললেন, আমি ভেবেছিলাম তুমি দারুণ কিছু আনবে। অমর, তোমার কিউরিওতে যত দুর্লভ সংগ্রহ আছে তার মধ্যে জানবে এটাও কম মূল্যবান নয়। বরং বলতে পারি এই ধরনের সাংঘাতিক বস্তু তোমার সংগ্রহে
এখন যেমন নেই, পরেও কোনোদিন থাকবে কিনা সন্দেহ। রীতিমতো ভাবনায় পড়ল অমর। কি এমন জিনিস কাকা এনেছেন, তার মধ্যে কি এমন থাকতে পারে যে কাকাকে রীতিমতো উত্তেজিত করছে? অমর নড়ে চড়ে বসে। আমাকে বলো না কাকা, কি ব্যাপার? আমি তো দেখছি এটা একটা পুতুল মাত্র। মনতোষবাবু একটা সিগারেট ধরিয়ে অমরকে বললেন, শোনো অমর, আমি তোমাকে সব খুলেই বলছি, যাতে সব জানা থাকলে তুমি এই পুতুলটাকে সাবধানে রাখতে পারবে। এটা দেখতে সাধারণ হলেও সাংঘাতিক। আফ্রিকানরা একে বলে ভুডু দল। হাইতির বহু প্রচলিত এক পদ্ধতি, যা দিয়ে ওরা শত্রু বধ করে। অমর ছোট্ট করে হাসল। কাকা, পুতুল দিয়ে সত্যি সত্যি কোনো শত্রুকে বধ করা যায় না? যায়, গম্ভীর হয়ে বললেন মনতোষবাবু। তবে শোনো, এই পুতুলটাকে ওদেশের ওঝারা প্রথমে মন্ত্রপুত করে, তারপর কোনো শত্রুর ব্যবহৃত কোনো জিনিস বা তার নখ অথবা চুল কেটে লাগিয়ে দেওয়া হয় এর গায়ে। তারপরে এই পুতুল হয়ে ওঠে জীবন্ত এক মরণ দূত। যদি শত্রুকে বধ করার প্রয়োজন হয়, তাহলে যেভাবে বধ করা হবে পুতুলটাকে, শত্রুটিও ঠিক সেভাবেই মরবে। মানে মানে তুমি যদি ওর গলাটা ছুরি দিয়ে কেটে দাও, তবে 1000 মাইল দূরে থাকলেও সেই শত্রুর গলা কেটে পড়ে যাবে। অথবা তুমি যদি ওর পেট... চুপ করো কাকা, কি বিভৎস! এ কি সত্যি না গল্প কথা? এমনও হতে পারে? পারে 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 বলেই তো তোমার দুর্লভ সংগ্রহের রাখার জন্য ওকে নিয়ে এসেছি। তবে সাবধান অমর, কোনোদিন যেন ভুল করেও এর সত্যি মিথ্যে যাচাই করার চেষ্টা করো না। ভুল মন্ত্র বা ভুল পদ্ধতি কিন্তু উল্টো ফল দেবে। যে শত্রু বধ করার জন্য একে ব্যবহার করেছে, তারই মৃত্যু ডেকে আনবে। না না কাকা, এসব কেউ করে? এ যে সাংঘাতিক জিনিস। মনে রেখো, ভুলো না যেন। মনতোষবাবু বারবার সাবধান করে দেন অমরকে। পরের দিন ছিল রবিবার। অমরদের পাড়ার ক্লাবে আজ জোর মিটিং। সামনেই বিশ্বকর্মা পুজো। প্রত্যেকবার এই দিন ওরা নাটক করে, নানা রকমের গান বাজনা করে। এবার এখনো পর্যন্ত কোনো নাটক ঠিক হলো না। যে নাটকই ঠিক হয়, বিভিন্ন মতে সেগুলো ভেস্তে যায়। মিটিংয়ে সবাই খুব উত্তেজিত। মানিকের আনা একটা নাটকের বই এই মাত্র রজত বরবাদ করে দিল। ইন্দ্রনীল ওদের মধ্যে একটু বয়স্ক, প্রতিবারই নাটক ওই পরিচালনা করে। একবার টিভিতে নাটকও করেছিল। এইসব গণ্ডগোল দেখে বলে ওঠে ইন্দ্রনীল, আর ভালো থিম না হলে নাটক করবো না। যোগু বলে, বাংলাদেশ থেকে কি সব লেখকরা হাওয়া হয়ে গেল? না, ভালো গল্প নেই, নতুন কিছু দিতে পারে না, কেবল পলিটিক্স, নয় সংসারের প্যানপ্যানানি। তোর এতক্ষণ চুপ করে বসেছিল অমর, এবার নড়ে ছড়ে বসল। বলবো বলবো করে একটু ইতস্তত করে বলে ফেলল, আমি তোমাদের একটা নতুন ধরনের গল্প, না না সত্যি গল্প শোনাতে চলেছি। ইন্দ্রনীল যদি লিখতে পারে, তবে চারিদিকে হই হই পড়ে যাবে। ইন্দ্রনীল নড়ে চড়ে বসল। শোনা তো আগে। যোগুও বলল, ভালো ফিল্ম হলের লেখকদের অভাব। অমর বলতে শুরু করলো, ঠিক যেমনটি শুনেছিল কাকার কাছে তেমনি করে বলল। তার কথা শেষ হবার মিনিট 5 কেউ কথা বলতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল পুরো ক্লাবটা। নীরবতা ভাঙল ইন্দ্রনীল। টেবিল চাপড়ে বলল, এটাই এবারের নাটক হবে, ফাইনাল। তোমরা রাজি? মানিক বলল, কিন্তু এই পুতুলটাকে কি নাটকে ব্যবহার করতে পারবো? কখনো না, দৃঢ় শব্দে প্রতিবাদ করল অমর। তাহলেই তো এই নাটক বন্ধ। দরকার কি ওরকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসবো এখন আর কি? অমর বলল, ওই রকম নয়, ওই ধরনের। ওরকম পুতুল এখানে পাওয়া শক্ত। ইন্দ্রনীল সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, পুতুলের ব্যাপারটা পরে ভাবা যাবে, আগে গল্পটা তো লেখা হোক।
ঠিক হলো 3-7 পরে গল্পটা নিয়ে বসা হবে। ঠিক 7 দিন পর একটা ছোটোখাটো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে হাজির হলো ইন্দ্রনীল। তার পরিচিত নাট্যকার অনিরুদ্ধ পালকে বলতে তিনি দারুণ উৎসাহে নাটকটা লিখে ফেলেছিলেন। ইন্দ্রনীল বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। কোনো জায়গায় যদি কারোর আপত্তি থাকবে তাহলে জানাবে, অসুবিধা না থাকলে বদলে দেওয়া যাবে। শুরু হলো গল্প বলা। এক আফ্রিকান ওঝা, তার কাজ হলো এই ফুডু ডল দিয়ে শত্রু বধ করা। এর জন্য সে মোটা মোটা টাকা রোজগার করে। একদিন এক বৃদ্ধ ভদ্রলোক এলেন ওঝার কাছে। বললেন তিনি বহু টাকার সম্পত্তির মালিক, কিন্তু অপুত্র। আছে বহু দূর সম্পর্কের এক ভাইপো। তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সেই পাবে, কিন্তু ছেলেটি খুব খারাপ হয়ে গেছে। সম্পত্তির লোভে সে খুন করতে চাইছে বৃদ্ধকে। 2 বার তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু এভাবে কি করে তিনি বাঁচবেন? তাই তিনি চান ছেলেটিকে, না মৃত্যু নয়, ছেলেটির পা দুটো পঙ্গু হয়ে থাক, তাহলে অন্তত কটা দিন তিনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন। ওঝা বলল, পঙ্গু করা শক্ত, তবে পা দুটো কেটে দিতে পারা যায়, অথবা ভেঙেও দেওয়া যায়, কিন্তু পঙ্গু করার জন্য যে মন্ত্র দরকার সে বিদ্যে তার নেই। অনেক কথা কাটাকাটির পর ঠিক হলো মোটা টাকা পেলে ওঝাটি অন্য এক বড় ওঝাটি বৃদ্ধের ইচ্ছে পূরণ করতে পারে। অন্যদিকে বৃদ্ধের সেই ভাইপোটিও এলো ওই একই ওঝার কাছে বৃদ্ধের মৃত্যু কামনা নিয়ে। প্রচুর টাকার লোভ দেখালো। বলল সে যদি মোটা টাকার সম্পত্তি লাভ করে তার 1/3 সে দেবে ওঝাকে। ওঝাটি ওই টোপটাও গিলে ফেলল, কিন্তু ঝামেলা হলো বড় ওঝাকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যে ভদ্রলোকের কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে। এই নিয়েই চলল নাটকে ওঠানামা, আর একটু একটু করে পরিণতির দিকে এগিয়ে চলল। শেষে ক্লাইম্যাক্স, দেখা গেল বৃদ্ধটি এবং তার ভাইপো উভয়ই একসঙ্গে মরতে হলো। গল্প শুনে সকলে খুব খুশি। দারুণ নতুনত্ব। ঠিক হলো ইন্দ্রনীল ওঝা হবে, অমর হবে বড় ওঝা, বৃদ্ধ হবে যোগু, মানিক হবে ভাইপো। প্রধান প্রধান চরিত্র ভাগ হয়ে যাওয়ার পর ছোটোখাটো চরিত্রগুলো দেওয়া হলো অন্যদের। ঠিক হলো পরদিন থেকেই রিহার্সাল শুরু হবে। এবার ইন্দ্রনীল অমরের দিকে তাকিয়ে বলল, তোমার পুতুলটা কিন্তু একবার কাল এলো, ওটা সবাই দেখুক, নাটকে উৎসাহ আসবে তাহলে সবার। তাছাড়া পুতুলটা দেখাও দরকার সবার। ঠিক ওই রকম একটা পুতুল যে পারবে সে নিয়ে আনবে। অমর নিমরাজি হয়েও রাজি হয়ে গেল। পরদিন সন্ধ্যেবেলায় রিহার্সাল। সবাই বসে আছে, দৃষ্টি তাদের টেবিলে রাখা ফুডু ডলের দিকে। পুতুল যে এত বিভৎস আর জীবন্ত হতে পারে এ ধারণা কারুর ছিল না। ইন্দ্রনীল বলল, এসো সব শুরু করা যাক। ওরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় আলো নিভে গেল। লোডশেডিং। ইন্দ্রনীল চেঁচিয়ে উঠল, তাকের ওপর মোমবাতিটা আছে, জ্বেলে দাও তো। মানিক চেঁচিয়ে বলল, যে যেখানে আছে থাকো, আমি জ্বালাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। রজত পকেট থেকে টর্চ বার করে তাকের ওপর ফেলে বলল, আমি বাপু সাবধান, সবসময় পকেট টর্চ নিয়ে ঘুরি। কলকাতার নয় যেন গ্রাম, আরও আছে আবার নেই গো। কিন্তু এই কি, রজতের টর্চটা একবার জ্বলেই নিভে গেল। অবাক হয়ে গেল রজত। মাত্র কালকেই সে ব্যাটারি লাগিয়েছে। ব্যাটারির কথা তো তার মাথায় নেই। তার মনে একটা দারুণ ধাক্কা লেগেছে। টর্চটা চালাতে গিয়ে টেবিলে রাখা ফুডুর গায়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য তার মধ্যে সে দেখল ফুডু ডলটা যেন হাসছে। সে কি বিভৎস হাসে। রজত চুপ করে রইল, কারোকে কিছু বলল না। মানিক চেঁচিয়ে উঠল, দেশলাই, একটা দেশলাই টাকা রে। অমর পকেটে হাত ঢুকিয়ে দেশলাই বার করতে গেল, কি যেন তার হাত দুটো চেপে ধরল। সে পকেট থেকে হাত বের করতে পারল না। বিরক্ত হয়ে বলল, কে রে, হাতটা ছাড়, এখন আর কি মারার সময় নয়। নিশ্চয় রজত আমার হাত ধরেছে। রজত চেঁচিয়ে বলল, এই খবরদার আমার নামে দোষ দেবে না, আমি তো তাকের কাছে। মানিক ধমক দিয়ে বলল, এই দেশলাই নেই কারোর কাছে, অথচ রাত দিন সব ফুঁকছে। তবুও চেঁচিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে থেকে আলো জেলে নিয়ে আসছি, দাঁড়াও।
ঠিক এই সময় টপ করে আলো চলে উঠল। রজতের টর্চটাও জ্বলে উঠল। অমরের হাতটা কি যেন ছেড়ে দিল। শুরুতেই এই ধাক্কাটা সকলে সহজে নিতে পারল না। রাতও হয়েছে। ঠিক হলো পরদিন থেকে রিহার্সাল শুরু হবে, আর রজতের ওপর ভার পড়ল একটা এমার্জেন্সি আলোর ব্যবস্থা করা, যাতে লোডশেডিং হলেও রিহার্সালের কোনো ক্ষতি হবে না। তবে অন্ধকারে পুতুলটাকে ভালো করে দেখা যায়নি, সুতরাং বন্ধুরা ধরে বসলো অমরকে আর একদিনের জন্য পুতুলটাকে নিয়ে আসতাম। পরের দিন রিহার্সালে আবার লোডশেডিং, আবার সেই একই ঘটনা ঘটল, কিন্তু এমার্জেন্সি লাইটটা চলল না। সকলে হঠাৎ চমকে উঠল। টেবিলে যেখানে ভুডুকে বসানো হয়েছে সেখান থেকে দুটো তীব্র নীল আলোর গোলা বনবন করে ঘুরতে ঘুরতে চারিদিকে আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন নীল আলোয় মৃত্যুর হাতছেন। সে রাতেও রিহার্সাল হলো না। ঠিক হলো পরদিন আবার রিহার্সাল হবে। অমর বলল, এই পুতুলটা অশুভ শক্তি, কাল আর একে আনছি না। ইন্দ্রনীল বলল, না অমর, আমি ওসব শুভ অশুভ শক্তিতে বিশ্বাস করি না। তুই কাল আর একবার কষ্ট করে আনিস, তারপর আর বলবো না। মানিকের শোয়ার ঘরে চেয়ারে দেখা গেল একটা ভুডু দল। মানিক তাকিয়ে বলল, এ খাওয়া করা ভুডু দল, এই লোকটা কিছুতেই সামলাতে পারলাম না। নকল পুতুলটার সঙ্গে তোমাকে বদলে নিয়ে এসেছি। অন্ধকার হতেই কাঁধে ঝোলানো ব্যাগ থেকে নকল বেরিয়ে এসে আসলের জায়গা নিল। আসলে কাহিনীটা তোমার সত্যি কিনা আমি নিজে পরীক্ষা করব। সব বুজরুকি ঘুচিয়ে আমি প্রমাণ করব অমর মিথ্যে কথা বলছে। প্রমাণ করে দেব বিংশ শতাব্দীর মানুষ ভূতরে বিশ্বাস করে না। এরপর যা জিনিস তাকে ফিরিয়ে যাব। মানিকের ঘরে সেরাতে কিন্তু নতুন কিছু ঘটল না। পরদিন পুতুলটাকে ক্লাবে নিয়ে গিয়ে বসিয়ে দিল তাকে। সবাই অবাক হয়ে গেল। নকল পুতুল বলে ওরা বুঝতেই পারল না। ঠিক সেই সময় অমর এলো মানিকের বদলে নেওয়া পুতুল নিয়ে। তাকে রাখতে গিয়ে চমকে উঠল। কোনটা আসল কোনটা নকল বোঝাই যাচ্ছে না। অমর বলল, এ পুতুলটি কোথা থেকে পেলি? হাসল মানিক। তোরা তো জানিসই আমি ছবি আঁকি। পুতুলটাকে দেখে আমি একটা স্কেচ করে নিয়েছিলাম। আমার খুঁড়তুতো বোনের পুতুল তৈরি করার কারখানা আছে, সেখানে স্কেচ ফেলে দিতে 24 ঘন্টার মধ্যে পেয়ে গেল। সকলেই খুব তারিফ করতে লাগলো, কিন্তু অমর কেন জানি না গম্ভীর হয়ে গেল। অমরের মুখ দেখে মানিকের হাসি পেলেও হাসতে পারল না। একটা ব্যাপার কাল থেকে তার মনে কাঁটার মতো বিঁধে রয়েছে। গতকাল লোডশেডিং হবার সঙ্গে সঙ্গে সে আসল পুতুলটাকে ব্যাগে পুরে ফেলেছিল, কিন্তু আলো নেবার সঙ্গে সঙ্গে নকল পুতুলের চোখে একটা নীল আলো দেখা দিয়েছিল। এটা কি করে সম্ভব হলো? তবে কি তার মতো কোনো ছেলে ভয় দেখাবার জন্য কোনো কায়দা করে আলোর আভাস সৃষ্টি করেছিল? মানিক ভাববার সময় পেল না। রিহার্সাল শুরু হয়ে গেছে, কিন্তু এ কি? ঠিক রাত 7টা বাজার সঙ্গে সঙ্গে আভার অন্ধকার নেমে এলো। রজত মোমবাতি জ্বালতে পারল না কিছুতেই। রজত চেঁচিয়ে বলতে যাচ্ছিল, কে আমার ঢুকছে? তার আগেই একটা ঘটনা ঘরের বাইরে সবাইকে স্তব্ধ করে দিল। টর্চের আলোর মতো কিছুটা নীলচে আলো বেরিয়ে আসছে দুটো পুতুলের দুজোড়া চোখ থেকে। তারপর সেই 4টে আলো সারা ঘর ময়ে তাপাতাপি করে বেড়াতে লাগলো। ইন্দ্রনীল ছুটে গিয়ে এমার্জেন্সি আলোটা চালাতে গেল, কিন্তু কিছু এসে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিৎকার করে উঠল ইন্দ্রনীল। আলো জ্বলে উঠল। আলো আসার পরও কারো মুখে কোনো কথা শোনা গেল না। সকলে বড় বড় চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মালিক উত্তেজিত হয়ে বলল, সবাই ভয় পাচ্ছে বলে নানা রকম ঘটছে। আমি বলছি এসব মিথ্যে, এসব গল্প। সবাই চুপ করে থাকে। উত্তেজিত মানিক আরও উত্তেজিত হয়ে উঠে বলে, ও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখ, এক্ষুনি প্রমাণ করে দেব আমি ঠিক। এই বলে মানিক নিজের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে পুতুল দুটোর হাতে দিয়ে দিল। তারপর ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বলল, তুমি এটা নিয়ে যাও, এবার কিছু একটা করো ওটা, তারপর বোঝা যাবে গল্পটার কতটা সত্যি। অমর এক ছটকায় পুতুলটা সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে, খুলে দাও বলছি, আমিও সব কিছুতেই সহ্য করবো না।
আমি আমার কাকার কথা বিশ্বাস করি। কাকা কোনোদিনও আমার মিথ্যে কথা বলেনি। মানিক, তুমি খুলে নাও বলছি, নয়তো আমি খুলে দেবো। ইন্দ্রনীল ধমক দিল। এই মানিক, এসব কি হচ্ছে? এসব ব্ল্যাক ম্যাজিক, বুঝলি? মানিক এবার রীতিমতো খেপে উঠল। ও, তাহলে দেখছি তুমিও বিশ্বাস করো সব বুঝে। ঠিক আছে, যা তো কাপুরুষের দল। যে দেখো এবার আমি কি করি, ব্ল্যাক ম্যাজিক কেমন হোয়াইট হয়ে যায় দেখো। নিমেষের মধ্যে মানিক টেবিল থেকে একটা আলপিন নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার পায়ে। আর তার পরক্ষণেই মানিকের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। চমকে উঠল মানিক। আর একটা আলপিন নিয়ে এগিয়ে চলল নকল পুতুলের দিকে। চিৎকার করে উঠল, বন্ধ করো, বন্ধ করো এসব খেলা। এমন জানলে এই পুতুল আমি তোমাদের কাছে নিয়েই আসতাম না। মানিকের আলপিন ধরা হাতটা ততক্ষণে নকল পুতুলের কপালের কাছে পৌঁছেছে। ফোটাতে গিয়েও পারল না মানিক। ততক্ষণে রজত দৌড়ে এসে ওকে চাপতে ধরেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় কিছুক্ষণ। রজত চিৎকার করে ওঠে, মানিক, মানিক, কি করছিস তুই? কথা বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়েছিল রজত। সঙ্গে সঙ্গে মানিক ঝাঁপিয়ে পড়ে পুতুলটার ওপর। আলপিনটা ফুটে যায় পুতুলের পা হাতে। মানিকের পা হাতে পিন ফোটানোর ব্যথা অনুভব করল। আশ্চর্য, নকল আর আসল হঠাৎ এক হয়ে গেল কি করে? মানিক অবাক হয়ে তাকালো নকল পুতুলটার দিকে। এ কি, পরিষ্কার দেখছে সে পুতুলটার চোখে পাতা পড়ছে। নজর পড়ল পুতুলটার পায়ের দিকে। এবার ভীষণভাবে চমকে উঠল মানিক। পুতুলটার পায়েও রক্তের ফোঁটা জমে গেছে। এ কি করে সম্ভব? অমর ছুটে এসে দুটো পুতুলই তুলে দিল। বলল, ঢের হয়েছে, আর না, এ দুটোই আমি নিয়ে যাচ্ছি। মানিককে বিশ্বাস নেই, পরে কাকার সঙ্গে কথা বলে এই দুটোকেই বিদায় দেব। এমন সাংঘাতিক জিনিস আমার দরকার নেই। রজত, ইন্দ্রনীল দুজনেই বলে ওঠে, না না ওর, তুমি আর এলো না ও দুটোকে। মানিক যা ছেলে, এরপর বড় কিছু না ঘটিয়ে ফেলে। আর শোনো, বাড়িতে গিয়ে পুতুলের হাত থেকে মানিকের চুল টুল যা লেগে আছে সব ফেলে দিয়ে, বুঝলে? অমর জোর দিয়ে বলল, সে আর বলতে। পরপর ঘটনায় অমর ক্লান্ত অনুভব করছিল। ঠিক করলো পরদিন সকাল ঘুম থেকে উঠেই পুতুলের গায়ে লাগানো মানিকের মাথার চুল খুলে নেবে। তারপর কাকার সঙ্গে বিষয়ে কথা বলবে। পুতুলটাকে আর তার ঘরে রাখতে সাহস হয় না। অমর খাওয়া দাওয়া করে নানা বিষয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙল অমরের। হ্যাঁ রে খোকা, তুই কি বসার ঘরে তাকের ওপর দুটো পুতুল রেখেছিস? প্রথমত কেমন যেন থতমত খেয়ে গেল অমর। ঘুম চোখে তারপর মনে পড়ল কাল রাতেও তাকের ওপর উঁচুতে পুতুল দুটো তুলে রেখেছিল। হঠাৎ এক অজানা আশঙ্কায় ওর বুকের মধ্যেটা কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলল, কেন মা, কি হয়েছে? দেখ না, ইঁদুরে ঘর মা কি কাণ্ড করেছে। এত ইঁদুর হয়েছে, চালিয়ে খেলো বাপু। এত করে বলি একটা ব্যবস্থা করো, তা না। মার কথা অমরের কানেই যাচ্ছে না। সে পাগলের মতো ছুটে গেল বসার ঘরের দিকে। তাকের ওপর থেকে দুটো পুতুলই নিচে পড়ে গেছে। তার মধ্যে একটি জামা কাপড় সব কুচি কুচি করে কেটেছে ইঁদুর, অন্যটি প্রায় অক্ষত। কিন্তু তাহলেও একেবারে অক্ষত নয়। অমরের কান মাথা ভোঁ ভোঁ করছে, বুক নামা ওঠা করছে হাঁপড়ের মতো। মনে মনে ভগবানকে ডাকছে অমর, হে ভগবান, এটা যেন সেটাই না হয়। ছুটে গেল অমর পুতুল দুটোর কাছে। দুটো পুতুলই চোখের কাছে এনে পরীক্ষা করল অত্যন্ত সন্তর্পণে। তারপরে ভয়ে তার মুখটা সাদা হয়ে গেল। মানিকের মাথার চুল আটকানো পুতুলটার পায়ের ওপর যেখানে পিন ফোটানো হয়েছিল সেখানে রক্ত শুকিয়েছিল। ইঁদুর সেই রক্তের গন্ধে ওই জায়গাটায় গভীর ক্ষত সৃষ্টি করেছে। অমর এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রনীলকে ফোন করল। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি মানিকের বাড়ি যেতে হবে। তোমাদের 4-5 মিনিটের মধ্যেই তুলে নেব। কী ব্যাপার অমর? গুরুতর ব্যাপার, পরে বলবো, তোমরা তৈরি থেকো। তুমি রজতকে জানিয়ে দাও। ফোন কেটে দিল অমর। ইন্দ্রনীলের পাশের বাড়িতেই থাকতো রজত। ইন্দ্রনীল জানলা দিয়ে রজতকে ডেকে বলল, রজত, অমরের গলা কাঁপছিল, নিশ্চয়ই পুতুলের ব্যাপার। তা যদি হয় আমাদের কিন্তু এক্ষুনি মানিকের বাড়ি যাওয়া দরকার। মানিকের বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার শব্দে ওরা থমকে দাঁড়ানো। তবে কি?
ওরা দৌড়ে দোতলায় মানিকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ভিড়, মানিকের খাট ঘিরে অনেক লোকজন। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। মানিকের দাদা ওদের দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। বললেন, দেখে যাও তোমরা, ভাইটা আমার কি নৃশংসভাবে নিজেকে শেষ করেছে, দেখে যাও। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। দেখলো মানিকের প্রাণহীন দেহটা পড়ে আছে খাটের ওপর। সারা বিছানায় ভাসছে রক্ত। যে জায়গাটা ইঁদুর ক্ষত করেছিল ঠিক সেই জায়গাটায় গভীর ক্ষত। মানিকের দাদা বললেন, দেখো দেখো কেমন করে কুড়ে কুড়ে ফেনটাকে কেটেছে, আত্মহত্যা করবে বলে। কিন্তু ওর কি দুঃখ ছিল বলো তো? আত্মহত্যা করার মতো কি এমন ঘটেছিল জানো তোমরা? ওরা মাথা নাড়ল। রজত বলল, তিনি এমন করে ক্ষত করল। আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দিয়ে এমন করলো? যা দিয়েই করুক না কেন, সেটা তো থাকবে, যাবে কোথায়? অমরের শরীর খারাপ লাগছিল। এই সব কিছুর জন্যই সে দায়। সে যদি পুতুলটা সম্বন্ধে কিছুই না বলতো তাহলে তো এমন ঘটনাই ঘটতো না। এত বড় একটা অপরাধ সারা জীবন তাকে বুকের মধ্যে লুকিয়ে বেড়াতে হবে। কাউকে বলতে পারবে না, বললেও কেউ বিশ্বাস করবে না। অথচ নিজেকে সে তো কিছুতেই ক্ষমা করতে পারছে না। প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করল বুকে। চোখের সামনে সব যেন আবছা হয়ে আসছে। সেই আলো আধারের ঘোরে অমর পরিষ্কার দেখল মানিক এসে দাঁড়িয়েছে। তাকে বলছে, আমার মৃত্যুর জন্য কে দায়ী? তুমি না আমি? অমর বিড়বিড় করে বলল, আমায় তুমি ক্ষমা করো ভাই। টপ করে একটা শব্দে ঘরের সবাই তাকালো ওর দিকে। অমর পড়ে আছে মাটিতে, অজ্ঞান, অচৈতন্য। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।